আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকেও সালমা রহমান ইসলামিক একাডেমি নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ। আশা করছি ধারাবাহিকভাবেই, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার পরিবেশ, মাদ্রাসা শিক্ষা কেমন হবে, এখানকার শিক্ষক মণ্ডলী ছাত্র মণ্ডলীর সাথে তাদের ব্যবহার কেমন হবে, আচার আচরণ কেমন হবে, বা ছাত্রদের সাথে শিক্ষকের, শিক্ষকের সাথে ছাত্রদের কেমন আচার আচরণ হবে, কমিটিদের সাথে শিক্ষকদের কেমন ব্যবহার হবে, কমিটিদের সাথে শিক্ষকদের কেমন আচার আচরণ হবে, কমিটির সাথে এলাকাবাসীর কেমন আচরণ হবে, কমিটি কিভাবে একটা মাদ্রাসা পরিচালনা করবে, মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে সেই সমস্যার সমাধান পরিচালনা পরিষদ বা কমিটির লোকেরা কিভাবে করবে, বা একটা মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত বা কেমন হওয়া উচিত, একটা মাদ্রাসার শিক্ষা সেক্টর কেমন হবে, ওই মাদ্রাসা থেকে দাওয়াতি কার্যক্রম কিভাবে সামনের দিকে বেগবান হবে, বর্তমান মাদ্রাসা শিক্ষা এবং বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা, এই বাস্তবতা এবং মাদ্রাসা শিক্ষা দুটার মধ্যে তারতম্য কতটুকু রয়েছে সেটা রিসলভেশন করার জন্য, আমরা সমাধান করার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমাদের দেশের মুসলমানদের মাদ্রাসা নিয়ে একটা আবেগ রয়েছে, সেই আবেগগুলো কতটুকু যৌক্তিক এবং কতটুকু অযৌক্তিক, আবেগের সাথে ইসলামের সংমিশ্রণ এবং মাদ্রাসা শিক্ষার সংমিশ্রণ করে একটা মাদ্রাসার শিক্ষা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে সমাজসেবা কিভাবে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবেই একাধিক দিনে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকে আমি খুবই সংক্ষেপে 10 থেকে 15-20 মিনিটের মধ্যে আমি আপনাদের সম্মুখে যেই বিষয় নিয়ে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে বিশেষ করে সালমা রহমান ইসলামিক একাডেমির প্রেক্ষাপটটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। তার কারণ আমার ওস্তাদ এদেশের বরেণ্য শিক্ষাবিদ এবং যদি বলা হয় ওয়াজের মাঠে যিনি খুবই প্রসিদ্ধ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি যখন মাদ্রাসার কাজ শুরু করলেন রাজশাহীতে, তখন তার মাদ্রাসার শুরু করার কাজগুলো আমরা নিজে চোখে দেখে এসেছি। রাজশাহী নওদাপাড়া মাদ্রাসা কিভাবে চলেছে সেটাও আমরা দেখেছি। এদেশের সবচেয়ে সুনামধন্য এবং আমার হৃদয়ের স্পন্দন যেটা বলা হয়, যেই মাদ্রাসার মাঠে আমি খেলে বড় হয়েছি, যেই মাদ্রাসার মাঠে আমরা আমাদের অনেক স্মৃতি রয়েছে, সেখানকার ক্যাম্পাসে অনেক স্মৃতি রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম এবং উল্লেখযোগ্য একটা মাদ্রাসা হচ্ছে নওদাপাড়া মাদ্রাসা, রাজশাহীতে অবস্থিত। সেখানেই আমি পড়াশোনা করেছি এবং এখনো আমি মনে করি আহলে হাদিস কওমদের মধ্যে যতগুলো মাদ্রাসা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা বা অন্যতম শ্রেষ্ঠ একটা মাদ্রাসা। সেই মাদ্রাসাটাও আমরা নিজে ওখানে যেহেতু সংগঠনের দায়িত্বশীল ছিলাম, সেখানে আমি দেখে এসেছি কিভাবে পরিচালিত হয়েছে। তারপরে মুজাফফর বিন মহসিন আমাদের সম্মানিত ওস্তাদ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, সাথে সাথে এবং ওস্তাদ, তিনিও তার প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করেছেন সেটাও আমি দেখেছি। এই দেখার পরে এসে আমি আসলেই কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত হব এটা আমি কখনো মনেও করিনি। বিশেষ করে যদি শায়েখ ডক্টর মোহাম্মদ মোসলেহউদ্দিন স্যারের সাথে তার সংগঠনে যদি কেউ কাজ করে থাকে, সেই ছেলে মাদ্রাসার দিকে খুব বেশি ইনভলভ হবে এটা না হওয়ারই কথা। তার কারণ হচ্ছে ডক্টর মোসলেহউদ্দিন স্যারের একটা তাত্ত্বিক চিন্তা আছে বা তার সমাজ নিয়ে একটা গবেষণা রয়েছে। সেই গবেষণা থেকে তিনি যেই স্ট্রাকচারে চলাফেরা করেন সেই স্ট্রাকচার একটু ভিন্ন ধর্মী, একটু ব্যতিক্রম ধর্মী, যা অন্য কেউ সেটা উপলব্ধি করার মতো ক্ষমতা কতগুলো মানুষের রয়েছে সেটা আমি জানি না। তবে তার সাথে চলাফেরা করে আমি যেটা দেখেছি, শেখ ডক্টর মোহাম্মদ মোসলেহউদ্দিন স্যার একটা ব্যতিক্রম ধর্মী মানুষ। তিনি একটু অন্যভাবে চলাফেরা করতে ভালোবাসেন, অন্যভাবে চিন্তা ভাবনা করতে ভালোবাসেন। তার সাথেও মিশেছি আলহামদুলিল্লাহ। সমাজ সংস্কার কাজে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী চিন্তা ভাবনা তিনি করেছেন এবং তার শিক্ষা নিয়ে, তার দাওয়া সেক্টর নিয়ে, তার জীবন এবং বাস্তবতা নিয়ে, ধর্ম এবং আবেগ নিয়ে, সমাজসেবা নিয়ে যেই অপরিকল্পিত আমাদের যেই সমাজ চলছে, সেখানে কিভাবে পরিকল্পিতভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত শেখ ডক্টর মোহাম্মদ মোসলেহউদ্দিন। তার সাথেও কাজ করেছি এবং প্রত্যেকের সাথে কাজ করার ফলে মাদ্রাসা নিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়
আমার কাছে মনে হয়নি যে আমি কখনো মাদ্রাসার সেক্টর নিয়ে কাজ করব। এখন কি সাউন্ড সিস্টেম যদি প্রবলেম হয় আপনারা একটু কমেন্টে জানাবেন। তার কারণ আমার একটা কল আসার কারণে একটু কেটে গিয়েছিল। যদি সাউন্ড সিস্টেম ঠিক থাকে একটু জানাবেন দয়া করে। মাদ্রাসা নিয়ে আমি যেই চিন্তা ভাবনা করেছি সেটা সর্বপ্রথম 2021 সালে সম্ভবত গাংজুয়ার সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্সে কাজ শুরু করি। সেখানে আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই, নাম বলেই দেই, তিনি এই সাইডে আমাকে নিয়ে আসার জন্য খুবই বেশি উদ্যোগী ছিলেন এবং তিনি কাজ করেছেন। আমার সাথে অনেকবার বসেছেন। মোস্তাক ভাই আমার গাংজুয়ার গ্রামের একজন প্রফেসর মানুষ। সাথে সাথে অ্যাডভোকেট হারুন মামা রয়েছেন, তিনিও আমার সাথে অনেকবার কথা বলেছেন। বলে গাংজুয়ার সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্সের মাধ্যমে আমার সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করা শুরু হয়। তার মাধ্যমে সেই সময় আমি ঢাকাতে অবস্থান করছিলাম। ঢাকা থেকে প্রতি সপ্তাহে যাওয়া আসা এবং মাদ্রাসার কাজ করা থেকে শুরু করে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেখানে আমার কাছে মনে হয়েছে যে মাদ্রাসা যদি পরিচালনা করতে হয় এমন ভাবে করতে হবে যে মাদ্রাসা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ পর্যায়ের মাদ্রাসা এবং ব্যতিক্রম ধর্মী একটা মাদ্রাসা। যেই মাদ্রাসা আমাদের দেশে যেটা দেখা যায় সেটি হচ্ছে যে মাদ্রাসায় পড়লে একটা ছাত্র ইংরেজিতে ভালো কথা বলতে পারে না বা দুর্বল থাকে, বা ইংরেজিতে ভালো পারলে অন্য বিষয়ে দুর্বল হয়, সায়েন্স পারে না, অনেক কিছু দুর্বলতা থেকে থাকে। কিন্তু আস্তে আস্তে অনেক মাদ্রাসায় এটা রিকভার করছে। কিন্তু আমরা চিন্তা করলাম একটু ব্যতিক্রম ধর্মী, যেখানে ইংরেজিতে একটা ছেলে খুব সমানভাবে পারদর্শী হবে, আরবিতে ঠিক তেমনি পারদর্শী হবে, ঠিক তেমনি সে বক্তৃতা করতে পারবে, বাংলা, ইংরেজি, আরবি 3 ভাষায় বক্তৃতা যেন করতে পারে, ডক্টর জাকির নায়েকের মতো একটা আলোড়ন সৃষ্টি করতে পারে। এই কারণে আমরা একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি, যা নওগাঁতে অবস্থিত সালমা রহমান ইসলামিক একাডেমি। এই মাদ্রাসার বয়স হয়েছে মাত্র 5 মাস রানিং। এটা এই গত ডিসেম্বরে আমরা আমাদের মাদ্রাসার কার্যক্রম শুরু করেছি। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, আমি আরো বেশি কনফিডেন্ট যে এই মাদ্রাসা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি প্রথমেই আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি যে মাদ্রাসা শুধু শিক্ষা দাওয়া বা দাওয়া এই বিষয়গুলো নিয়ে কাজ করবে, ব্যাপারটা এমনটা নয়। আমি এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে অন্যদিন আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকে আমি সংক্ষিপ্ত ভাবে আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে মাদ্রাসা একটা সুন্দর দাওয়াতি প্ল্যাটফর্ম হতে পারে। কিভাবে? মাদ্রাসাতে আপনার বাচ্চাকে যথাযথভাবে শিক্ষা প্রদান করবেন। সে বাংলাতে কথা বলতে পারবে, ইংরেজিতে কথা বলতে পারবে, আরবিতে কথা বলতে পারবে এবং আরবি গ্রামার, ইংরেজি গ্রামার সম্পর্কে ভালোভাবে বুঝবে। আরবি, ইংরেজি সব জানা বোঝার পরে ওই ছাত্রকে যারা শিক্ষা দিবেন, যেই শিক্ষকেরা, সেই শিক্ষকের চরিত্র, সেই শিক্ষকের কথাবার্তা, সেই শিক্ষকের মাধুর্য, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এত উচ্চ মানের হবে যে ওই শিক্ষককে দেখে ওই ছাত্ররা শিখবে। ওই ছাত্র কিভাবে খায়, কিভাবে পড়াশোনা করে, ওই শিক্ষক কিভাবে সালাত আদায় করে, ওই শিক্ষক কিভাবে খেলাধুলা করে, ওই শিক্ষক কিভাবে ঘুমায়, ঘুম থেকে উঠে কি করে, প্রত্যেকটা বিষয়ের সমাধান একটা ছাত্র শিক্ষকের কাছ থেকে নিবে। শিক্ষক যদি আমরা ভালো না দিতে পারি ছাত্রদেরকে, তাহলে ওই ছাত্রকে শিক্ষা কে দিবে? শিক্ষক। সেই শিক্ষকের কাছে সে কি শিখবে যদি উচ্চ মানের শিক্ষক আমরা না দিতে পারি? ইভেন মাদ্রাসাতে এখন সবচেয়ে বড় যেটা সমস্যা, প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হচ্ছে। আমার 2টা টাকা আছে বা আমার একটু সুনাম দরকার, আমি মাদ্রাসা দিয়ে দিলাম, দিয়ে মাদ্রাসার সভাপতি হয়ে গেলাম। কিন্তু আসলেই আমি বুঝতেই পারলাম না যে মাদ্রাসা কিভাবে পরিচালনা করতে হয়। কয়েকদিন আগে দেখলাম একটা মাদ্রাসার শিক্ষককে নিয়ে অনেক ভাবে ফেসবুকে প্রচারণা হলো যে সে একটা সম্ভবত একটা মেয়েকে ধর্ষণ করা নিয়ে একটি কাহিনী হয়েছিল। সেটা নিয়ে অনেক লেখা, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুদ্ধিজীবীরা অনেক লেখালেখি এবং অনেক বক্তৃতা, অনেক নিউজ, অনেক কিছু হয়েছে। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন, একটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে কে করতে পারবে? পড়াশোনা রয়েছে, আপনি মাদ্রাসার পরিচালক, আপনি মাদ্রাসার সভাপতি, আপনি মাদ্রাসার কমিটিতে আছেন, আপনি কোনোদিন মাদ্রাসায় গিয়েছেন, আপনি কোনোদিন মাদ্রাসা কিভাবে পরিচালনা করতে হয় জানেন, আপনি কোনোদিন মাদ্রাসার বারান্দায় গিয়েছেন, আপনি একটা বড় চাকরি করেছেন, কিছু টাকা পয়সার মালিক হয়েছেন, তারপরে এসে একটি মাদ্রাসায় 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ টাকা দান করেছেন, করার পরে এলাকার একটা সম্ভ্রান্ত শ্রেণীর মানুষে রূপান্তরিত হয়েছেন। এখন লোকেরা আপনাকে নিয়ে যে বানিয়েছে মাদ্রাসার সভাপতি, আপনাকে বানিয়েছে
মসজিদের সভাপতি, আপনাকে বানিয়েছে ঈদগাহের সভাপতি, আপনি না জানেন মাদ্রাসা সম্পর্কে কিছু, আপনি না জানেন মসজিদ সম্পর্কে কিছু, আপনি না জানেন ঈদগাহ সম্পর্কে কিছু, কিচ্ছু জানেন না, আপনি এখন সভাপতি। এদেশের প্রধানমন্ত্রী যদি একজন অজ্ঞ হয়, মূর্খ হয়, তাহলে এদেশের যত মানে মন্ত্রী রয়েছে, এমপি রয়েছে, তারা যা বলবে তাই যদি ওই সভাপতি হ্যাঁ হু বলে, তাহলে এই দেশ কখনো সামনের দিকে এগিয়ে যাবে? প্রধানমন্ত্রীর ততটাই যোগ্যতা অর্জন করা দরকার, যতটা যোগ্যতা সম্পন্ন হলে সে প্রত্যেকটা মন্ত্রিসভাকে পরামর্শ দিতে পারে যে তুমি এই কাজ এভাবে করো। ঠিক তেমনি একজন মাদ্রাসার পরিচালক অথবা একজন মাদ্রাসার সভাপতি এমন মানের হবে যে ওই মাদ্রাসার সভাপতি গিয়ে ক্লাসে বসবে, ক্লাসে বসার পরে কিভাবে পড়াশোনা হচ্ছে সেটা দেখবে, প্রতিদিন পড়াশোনার রিপোর্ট নিবে, প্রতিদিন একটা ছাত্রর কিভাবে উন্নতি হচ্ছে সেটা দেখবে, একটা ছাত্রর অবনতি হচ্ছে কতটুকু সেটা দেখবে। শুধু তাই নয়, একটা সভাপতি প্রত্যেকটা মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটা সাইড নিয়ে সে গবেষণামূলক নতুন নতুন থিওরি অ্যাপ্লাই করবে, নতুন নতুন চিন্তা অ্যাপ্লাই করবে, কিভাবে আমার প্রতিষ্ঠান ডেভেলপ হবে। এখন আমি কিছু জানিই না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সম্মুখে উল্লেখ করি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদা শেষ জামানায় একটা শ্রেণী আসবে, যে শ্রেণী একেবারেই নগ্ন পায়ে অর্থাৎ খালি পায়ে হেঁটে বেড়াতো, খালি গায়ে হেঁটে বেড়াতো, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, এরকম খাবারের মতো কি খাবে সেই সামর্থ্য ছিল না। হঠাৎ করে সে কি করতে করতে যেন টাকাওয়ালা হয়ে গেল, ওই টাকাওয়ালাকে নিয়ে সে মাদ্রাসার সভাপতি বানানো হলো। এখন ওই মূর্খ মানুষকে যদি সভাপতি বানানো হয়, ওই মাদ্রাসা কোনোভাবেই সঠিকভাবে চলতে পারে না। ওই মাদ্রাসায় বিশৃঙ্খলা হবে, ওই মাদ্রাসায় দুর্নীতি হবে, ওই মাদ্রাসায় অপরাধের আখড়াতে পরিণত হবে। ওই মাদ্রাসার অপরাধগুলোকে সমাধান কিভাবে করতে হবে এটা সভাপতি জানবেও না। এখন আসুন, আমরা আজকে সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে কথা বলছি সেটি হচ্ছে একটি মাদ্রাসা পরিচালনা করতে গেলে কি কি যোগ্যতা দরকার। আসলেই আমি যখন একটা মাদ্রাসা পরিচালনা করব তখন শিক্ষা সেক্টর নিয়ে আমাকে একটা বিস্তর জ্ঞান থাকতে হবে, যেই জ্ঞানের মাধ্যমে আপনি ছাত্রর মধ্যে ঢুকে যাবেন, যে ছাত্রর মন বুঝে ওই ছাত্রকে কি দিতে হবে, কিভাবে দিতে হবে, এই বিষয়গুলো আপনি অবজার্ভ করবেন এবং শিক্ষককে সেভাবে প্রেসার ক্রিয়েট করবেন বা সেভাবে পরামর্শ দিবেন যে আপনি এইভাবে পড়াবেন। সে যতই বড় শিক্ষক হোক না কেন, সেই শিক্ষকের প্রশিক্ষণ দরকার রয়েছে। আপনি কি আপনার মাদ্রাসায় শিক্ষকের প্রশিক্ষণ দেন? আপনি কি আপনার মাদ্রাসায় আপনার ছাত্রকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করান? আপনার পড়াশোনার পাশাপাশি আপনার মাদ্রাসা থেকে আপনার ছাত্রর বিভিন্ন সাইডের যে বিকাশ হবে সেই বিকাশ ঘটানোর জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন? এই পদক্ষেপগুলো আমাদেরকে নিতে হবে, যা সালমা রহমান ইসলামিক একাডেমি নিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা মাত্র 4 মাস হয়েছে, এই 4 মাসের মধ্যে আমরা ইসলাহুল বায়ান চালু করেছি। আলহামদুলিল্লাহ, এই 4 মাসের মধ্যে ছাত্ররা শিখছে, প্রতি সপ্তাহে একদিন করে শিখছে কিভাবে একটা ছাত্র মানুষের সামনে বক্তৃতা দিতে পারে। আমি জাকারিয়া যখন 2005 সালে নওদাপাড়া মাদ্রাসায় ভর্তি হয়েছি, তখন আমি এক বড় ভাইকে বলেছিলাম এশার সালাতের পরে সেখানে হাদিস পাঠ দেওয়া হতো। আমি ওই বড় ভাইকে বলছিলাম যে ভাই, আমার বড় ভাই সাখওয়াত ছিল, তিনি সম্ভবত এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তো বড় ভাইকে জিজ্ঞাসা করছিলাম ভাই এখানে হাদিস পাঠ দিতে গেলে কি করতে হবে? তখন ওই ভাই বলেছিল যে জাকারিয়া কিছুই করতে হবে না, তুমি চাইলে তুমিও দিতে পারো। আমি বলেছিলাম যে ভাই আমার নামটাও দেন, আমি একটু হাদিস পাঠ দিতে চাই। পরের মাসে সে আমার নাম দিল। গোটা নওদাপাড়া মাদ্রাসার সামনে যেখানে বড় বড় আলেম সেখানে অবস্থান করে, সেখানে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব থাকে, সেখানে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থাকে, সেখানে মুজাফফর বিন মহসিনের মতো মানুষ থাকে, আমাদের ওস্তাদ ছিলেন বদিউজ্জামান ওস্তাদজি, তিনি ছিলেন। এখানে হাজার হাজার ছাত্র, শত শত ছাত্র, শত শত শিক্ষক। এর সামনে যখন আমি বাচ্চা একটা ছেলে হাদিস পাঠ দিলাম, তখন আমার কলিজা ছোট্ট ছিল, সেই কলিজাটা বড় হয়ে যাবে, তখন আমার ভয় দূরভূত হবে। ঠিক তেমনি একটা ছাত্রকে কিভাবে বক্তৃতাতে এক্সপার্ট করতে হবে, আপনি বক্তৃতা কিভাবে আপনার ছাত্রকে শেখাবেন, সেগুলোর কৌশল আপনাকে জানতে হবে। এ কারণেই আমরা সালমা রহমান ইসলামিক একাডেমিতে আমরা ছাত্রদের জন্য বক্তৃতা শেখার একটা আসর ইসলাহুল বায়ান রেখেছি, যেখানে প্রত্যেক সপ্তাহে একটা ছাত্রকে কিভাবে বক্তৃতা শিখবে সেই ব্যাপারে পরামর্শ দেওয়া হয় এবং প্র্যাকটিক্যাল পরামর্শ দেওয়া হয়।
শুধু তাই নয়, আপনার সন্তান কিভাবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে সেই বিষয় নিয়ে আসরের পর ইংরেজিতে অনার্স করছে এরকম একটা টিচার তাদের জন্য রাখা হয়েছে যে আসরের পরে শুধুমাত্র স্পেশাল ভাবে ইংরেজিতে কথা বলতে পারে কিভাবে সেটা তাদেরকে শেখানোর জন্য প্রতিদিন আসরের পরে ক্লাস নেওয়া হয়। আলহামদুলিল্লাহ। আপনার সন্তান হেফস বিভাগে পড়ে, তারপরেও তাকে ওই 1 ঘন্টা ক্লাস করতে হবে, কিভাবে ইংরেজি বলবে সেই বিষয় নিয়ে তাকে শিক্ষা দেওয়া হয়। তার মানে আমরা একটা সুসংগঠিতভাবে পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছি। মাত্র 4 মাসে আমরা এই জায়গায় উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন মাদ্রাসা থেকে আমার মাদ্রাসায় ছাত্র এসেছে আলহামদুলিল্লাহ। আমি নিজে প্রতি সপ্তাহে যাওয়ার পরে ছাত্রদের রিপোর্ট নেই, ওই রিপোর্ট অনুযায়ী ওই ছাত্রকে যখন পড়া ধরি তখন দেখছি, আমি নাম না বলি, এক মাদ্রাসা থেকে এসেছে এক ছাত্র 21 পারা মুখস্থ হয়েছে কোরআনুল কারীম। আমি ধরলাম সে 1 পারাও পারে না, সে মাঝখানে ভুলে যায়, আবার ভুলে গিয়েছে, আবার পারে, আবার ভুলে যায়। 2-3 জায়গা থেকে ধরলাম প্রত্যেকটা জায়গাতেই ভুল করছে। আরেকজন 17 পারা পড়ে এসেছে, সে ভুলে গেছে পিছনের পড়া। তার মানে সে যেখানে পড়াশোনা করে এসেছে সেই পড়াশোনার মান কতটুকু ছিল আপনি চিন্তা করেন। প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যে প্রতিষ্ঠান দিচ্ছি, মাদ্রাসা দিচ্ছি, এই মাদ্রাসা কি ছাত্রদের জীবন গড়ছি না ভেঙে তছনছ করে ফেলছি, ভেঙে খান খান করে ফেলছি মাদ্রাসার ছাত্রের জীবন? আমরা ব্যবসা করছি, আমরা নিজেকে সভাপতি বলে প্রতিষ্ঠিত করছি, আমরা নিজেকে পরিচালক বলে প্রতিষ্ঠিত করছি, কিন্তু ওই যে ছেলের জীবন নষ্ট করলাম, ওই ছেলের জীবন নষ্ট করার দায়ভার কি কোনো অভিভাবক আমাকে দিয়েছে? জি না, দেয়নি। অতএব সাবধান। আজকে যারা আমরা মাদ্রাসা চালাচ্ছি তারা নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করুন, আমার এই মাদ্রাসা পরিচালনা করার মতো যোগ্যতা আছে কিনা। যদি না থাকে আজকেই সরে যান। যদি না যান তাহলে আজকের দিনে হয়তো ক্ষমতার দাপট দেখে আপনি সামনের দিকে টিকে থাকতে পারবেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন, ধরে আমাকে জিজ্ঞাসা করবেন যে তোমার যোগ্যতা ছিল না, তারপরে ওই ছাত্রদের জীবন কেন নষ্ট করেছো, কেন ওই ছাত্রদের জীবন নষ্ট করেছো। একাধিক ছাত্র এসে আমার কাছে বলে অমুক মাদ্রাসায় পড়েছি কিন্তু এখনো আমাকে সার্টিফিকেট দেয়নি, আমি হুজুর হয়ে গেছি, আমি হাফেজ হয়ে গেছি, অন্য জায়গায় চাকরি করছি। কি প্রতিষ্ঠান চালাচ্ছি আমরা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের যেমন সচেতন হওয়া দরকার, প্রত্যেকটা এলাকায় আমার লাইভ যারা শুনছেন, যাদের এলাকায় মাদ্রাসা রয়েছে, এলাকার মানুষদেরও সচেতন হওয়া উচিত যে আমার এলাকায় যে মাদ্রাসা চলছে, ওই মাদ্রাসা কিভাবে চলছে, ওই মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে, ওই মাদ্রাসার শিক্ষকরা দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে কিনা, পড়াশোনা করাচ্ছে কিনা। যেহেতু এলাকার মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা হলে সেটা ভিন্ন ব্যাপার। যদি এলাকার মাদ্রাসা হয় তাহলে এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার কারণ এই মাদ্রাসা আপনার এলাকার সবাই এই প্রতিষ্ঠানের মালিক। আপনারা এই প্রতিষ্ঠানে অন্যায় সহ্য করছেন, আপনি এই প্রতিষ্ঠানে যে কোনো ভাবে আপনি একটা বাচ্চার জীবন নষ্ট করছেন, এই দায়ভার আপনার নিতে হবে। অতএব আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করুক, আমি একটা মাদ্রাসার পরিচালক হিসেবে আছি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বলি যে আল্লাহ, যদি আমার দ্বারা একটা বাচ্চার জীবন নষ্ট হওয়ার মতো পরিস্থিতিতে আসে তাহলে সেদিন যেন আমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, আমি যেন ওই প্রতিষ্ঠান আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারি। আল্লাহ, সেদিন তুমি আমার ওই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিবা। যদি ওই প্রতিষ্ঠান উম্মার জন্য কোনো কাজে না আসে, ওই প্রতিষ্ঠান দ্বীনি শিক্ষার জন্য কোনো কাজে না আসে, তাহলে ওই প্রতিষ্ঠান যেন আমি সামনের দিকে কন্টিনিউয়াসলি এগিয়ে নিয়ে যেতে না পারি। আমরা প্রতিটা ছাত্রর জন্য জিম্মেদার ইনশাআল্লাহ। আমাদের প্রতিষ্ঠানে যেই কয়জন ছাত্র পড়বে ওই কয়জন ছাত্রের জিম্মেদার হিসাবে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। প্রতিটি ছাত্রকে কিভাবে সুন্দরভাবে পড়াশোনা থেকে শুরু করে তার আখলাক, তার চরিত্র, তার চলাফেরা, তার উঠা বসা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার, এই জিনিসগুলো কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে শিক্ষা দিতে হয়, এই প্রত্যেকটা সেক্টর নিয়ে আমরা প্রত্যেকটা সময় আমাদের রুলস রেগুলেশন, আমাদের চিন্তা ভাবনা প্রত্যেকটা সময় আমরা আপডেট করি। আলহামদুলিল্লাহ, আমরা মিটিং করি, মিটিং এর মধ্যে আমরা নিজেদের ভুল ধরি। আমাদের দেশের সভাপতি, আমাদের দেশের পরিচালকদের তো ভুল ধরাই যায় না। আমরা হচ্ছে অপ্রতিরোধ্য একটা বিষয়। আমরা একটা মাদ্রাসার মধ্যে সভাপতি হয়েছি, ওই জায়গাটাকে আমার বাবার সম্পত্তি মনে করেছি, ওই জায়গাতে আমার এই জাকারিয়ার ভুল আর কেউ ধরতে পারবে না, ব্যাপারটা এরকম। কিন্তু সালমা রহমান ইসলামিক একাডেমিতে আমরা যখন মিটিং করি সেই সময় প্রত্যেকটা শিক্ষক সভাপতির ভুল ধরতে পারে, পরিচালকের ভুল ধরতে পারে। আমরা আর্গুমেন্ট করি, আমরা তর্ক করি, আমরা বিতর্ক করি, তারপরে যেই সমাধানে যাই সেই সমাধান অনুযায়ী আমরা প্রতিষ্ঠানকে পরিচালনা করি। আমরা ভুল করতে পারি কিন্তু এমন কোনো ডিসিশন নিব না
আমরা সামগ্রিকভাবে এমন কোনো ডিসিশন নিব না যেই ডিসিশনের কারণে আমার প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ে, আমার প্রতিষ্ঠানের পড়াশোনা নষ্ট হয়। এরপরে আসুন, আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব, একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, শিক্ষা বিষয়, দাওয়া, এই প্রতিষ্ঠানের যে বাস্তবতা, এবং আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রতি যে আবেগ রয়েছে সেই আবেগ, এবং এই প্রতিষ্ঠান থেকে কিভাবে সমাজসেবা করা যায়, এই 5টা সেক্টর নিয়ে আগামীতে ইনশাল্লাহ 5 দিন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ। একদিনে শেষ করা সম্ভব নয়। আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমরা যারা যেখানে আমার আলোচনা, যেহেতু আমি বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই গিয়েছি, 2-4-10টা জেলা হয়তো বাকি রয়েছে, তাছাড়া প্রায় সব জেলাতেই আমার মসজিদে খুতবা দেওয়া হয়েছে, মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসা ভিজিট করা হয়েছে। এগুলো থেকে আমি যতটুকু বুঝি, সেখানে হচ্ছে একটা মাদ্রাসা, প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হচ্ছে, কিন্তু ওই মাদ্রাসা পরিচালনা ভালোভাবে হচ্ছে না, সেখানে বিভিন্ন রকমের দুর্নীতি। এই যে দেখুন, আজকে বামপন্থীরা মাদ্রাসা নিয়ে কথা উঠলেই সেখানে একজন ছেলের সাথে শিক্ষক ছাত্র বলৎকার থেকে শুরু করে একজন শিক্ষক ছাত্রী মহিলা মাদ্রাসা নিয়ে যেগুলো কথা আসে, এই এত এত প্রচার, এত এত অপপ্রচার, এগুলোর জন্য কে দায়ী হতে পারে? এই বিষয়গুলো দায়ী কে? এই বিষয়গুলো দায়ী আমি প্রথমত মনে করি মাদ্রাসার কমিটি। আমি প্রথমত দায় দিব মাদ্রাসার কমিটিকে। হ্যাঁ, মাদ্রাসার কমিটির অগোচরেও অনেক কিছু হয়ে যেতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। তবে আপনি যখন ডে বাই ডে প্রতিদিন ভুল করতে থাকবেন, তখন সেটা ভুল আর ভুল নয়। কেননা এই রাষ্ট্র, সাপোজ আমি জনাব আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা নিয়ে বলি, তিনি বাংলাদেশ পরিচালনা করছেন, তার অগোচরে যদি এই দেশে কোনো রকমের কোনো দুর্নীতি হয়, অনিয়ম হয়, সেই দায়ভার কে নিবে? অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে। তো আমরা যেই প্রতিষ্ঠান চালাচ্ছি, সেই প্রতিষ্ঠানের প্রধানমন্ত্রী হচ্ছে আমি সালমা রহমান ইসলামিক একাডেমির পরিচালক। এই সালমা রহমান ইসলামিক একাডেমির প্রধানমন্ত্রী হচ্ছে আমি। এই পুরো এই একাডেমিতে যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমের দায়ভারও আমাকে নিতে হবে। যদি আমি ওই দায়ভার নিতে না পারি, তাহলে আমাকে এই প্রতিষ্ঠান চালানোর মতো আমার যোগ্যতা নেই, এটা আমার স্বীকার করে ওই প্রতিষ্ঠান আমার বন্ধ করে দিতে হবে, অথবা প্রতিষ্ঠান অন্য কারোর হাতে তুলে দিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। এখন আমার কথা শুনুন, সেটি হচ্ছে যে সালমা রহমান ইসলামিক একাডেমিতে আমাদের শিক্ষকদের সাথে ছাত্রর যে দারুণ কম্বিনেশন, মাশাআল্লাহ, আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। বিকাল করে নদীতে তারা মাছ ধরতে যায় একসাথে, শিক্ষক ছাত্র একসাথে খেলাধুলা করছে, একসাথে পড়াশোনা করছে। আল্লাহর রহমতে হেফজ বিভাগে যারা পড়াশোনা করছে তারাও একসাথে এত দারুণভাবে পড়াশোনা করছে। আমি অবাক হয়ে গেছি যে মাত্র 4 মাসে সালমা রহমান ইসলামিক একাডেমি নিয়ে মানুষের এত এত ভালো ধারণা থাকবে, এত এত সুন্দর ভালো ধারণা থাকবে, এটা আমি কল্পনা করিনি। সব প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আবারও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ, যদি সালমা রহমান ইসলামিক একাডেমি নিয়ে আমার নিয়াতের মধ্যে কোনো ত্রুটি থাকে, ওই নিয়াতকে সংশোধন করুন, আমিন। আল্লাহ, সালমা রহমান ইসলামিক একাডেমিকে আমরা বাংলাদেশের মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে এক সময় ডে বাই ডে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই। ইনশাআল্লাহ সালমা রহমান ইসলামিক একাডেমি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে সামনে 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ। আজকে 2026 সাল, ইনশাআল্লাহ 2030 সালের মধ্যে সালমা রহমান ইসলামিক একাডেমি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান থাকবে, এই আশা ব্যক্ত আমরা করতেই পারি ইনশাআল্লাহ। আশা ব্যক্ত করা অপরাধ যদি ওই আশা অনুযায়ী আপনি কাজ না করেন। আপনি কাজ যদি না করেন আর আশা করেন বড় বড়, তাহলে ওই আশা করা অপরাধ। আমরা প্রতিটা শিক্ষক, প্রতিটা ছাত্র, প্রতিটা অভিভাবক, প্রতিটা দায়িত্বশীল এই সালমা রহমান ইসলামিক একাডেমি নিয়ে কাজ করছে। ইনশাআল্লাহ আপনারা এই 2026 সালের প্রথম বছরেই, সালমা রহমান ইসলামিক একাডেমির প্রথম বছরেই, এই কয়েক মাস বাকি আছে, এই কয়েক মাসের মধ্যেই আরো নতুন নতুন অনেক প্রজেক্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। আরো 2 থেকে 3টা নতুন নতুন প্রজেক্ট পাবেন, যেই প্রজেক্টের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আমাদের দাওয়াতি কার্যক্রম ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা গবেষণা বিভাগ করব ইনশাআল্লাহ সালমা রহমান ইসলামিক একাডেমির মাধ্যমে। এটার প্রতিষ্ঠানের পাশাপাশি গবেষণা বিভাগ করব, প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের টিভি চ্যানেল থাকবে, প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা পত্রিকা করব, প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা এরকম বাংলাদেশের মধ্যে বক্তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় এরকম একটা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করব ইনশাআল্লাহ। আমরা এটাও চিন্তা করছি যে সৌদি আরবে যেমন প্রতি শুক্রবারে
ইমামদেরকে একটা বক্তব্যের বিষয় দিয়ে দেওয়া হয় এবং ওই বিষয়ের উপরে একটা আর্টিকেল দিয়ে দেওয়া হয়, ওই বিষয় নিয়েই জুমা মসজিদে আলোচনা করতে হয়। আমরা এই বিষয় নিয়েও কাজ করা শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়েও কাজ করব এবং এই বিষয়টাও বাস্তবায়ন করব, যেন আমাদের অন্তত 1 থেকে 200 বক্তা আমরা রেডি করব, যারা প্রত্যেকটাই 200 মসজিদে একই বিষয়ের উপরে একইভাবে আলোচনা হবে, একটা আর্টিকেলের উপরে, একটা বিষয়ের উপরে প্রত্যেকটা মসজিদে খুতবা হবে। এই ব্যবস্থাও ইনশাআল্লাহ আমরা চালু করব। আপনারা যারা আমাকে দেখছেন তাদের কাছে পরিশেষে আমি বলতে চাই, সালমা রহমান ইসলামিক একাডেমির জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে আর একটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব এখানে ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, আমরা সালমা রহমান ইসলামিক একাডেমি থেকে দুটা সেক্টর রাখতে চাই। একটি হচ্ছে এতিম বিভাগ। আমরা গ্রামে গ্রামে ঘুরে দেখেছি কোথায় এতিম রয়েছে, মেধাবী এতিম রয়েছে। ওই এতিমদেরকে আমরা সালমা রহমান ইসলামিক একাডেমিতে নিয়ে আসার চেষ্টা করছি এবং তাদেরকে মানুষের মতো মানুষ করে তৈরি করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা এই এতিম বিভাগে ইচ্ছা করলে সম্পৃক্ত হতে পারেন, আপনারা এতিমদের দায়িত্ব নিতে পারেন। একজন এতিমের দায়িত্ব গোটা মাসে হয়তোবা 3 থেকে 4 হাজার টাকা খরচ হবে। আপনারা চাইলে একজন বা একাধিক এতিমের দায়িত্ব আপনারা নিতে পারেন। এরপরে অভাবীদেরকে আমরা খুঁজে বের করছি। কয়েকদিন আগেই একজন মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে চলে যাচ্ছিল, তার মাদ্রাসার খরচ বেয়ার করার মতো সামর্থ্য নেই। আমি কল দিয়ে বললাম, ওই ছেলেটা অনেক মেধাবী, ওই ছেলেটাকে ছাড়া যাবে না। ওই ছেলেকে নিয়ে আমরা ভবিষ্যতে স্বপ্ন দেখছি। ওই ছেলের মাকে আমরা বললাম, ওই ছেলের বাবাকে আমরা বললাম যে আপনার ছেলেকে এখানে রেখে যান, আপনার ছেলের যাবতীয় খরচ মাদ্রাসা কর্তৃপক্ষ দেখবে ইনশাআল্লাহ। আমরা এভাবে মেধাবীদেরকে এই মাদ্রাসা থেকে আরো মেধাবী করে একটা দেশের সম্পদ হিসাবে কিভাবে তৈরি করা যায়, এই প্রতিশ্রুতিবদ্ধ, এই অঙ্গীকারবদ্ধ আমরা ইনশাআল্লাহ। আমরা ওই ছেলেকে ওইভাবেই তৈরি করব ইনশাআল্লাহ। ওই ছেলেই একদিন এই বাংলাদেশের রত্ন হবে, এই ছেলেই বাংলাদেশের কর্ণধার হবে, এই ছেলেই বাংলাদেশের ধারক বাহক হবে ইনশাআল্লাহ। এই অভাবীদেরও দায়িত্ব আপনারা নিতে পারেন। যদি কেউ মনে করেন যে অভাবী ছেলেদের পড়াশোনার দায়িত্ব নিব, এতিম ছেলেদের পড়াশোনার দায়িত্ব নিব, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা দাওয়া সেক্টরে কাজ করতে চাই, আমরা সাংস্কৃতিক সাইডে কাজ করতে চাই। এই সাইডগুলো নিয়েও যদি আপনারা কেউ কাজ করতে আগ্রহী হন, আমাদের সাথে পরামর্শ করতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা একসাথে বাংলাদেশের শিক্ষা সেক্টরকে ডেভেলপ করার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শিক্ষা সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। পরিশেষে আমি বলবো, আমাদের দেশের যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেক ঘরে ঘরে সভাপতি জন্ম নিয়েছে, প্রত্যেক ঘরে ঘরে সেক্রেটারি জন্ম নিয়েছে, প্রত্যেক ঘরে ঘরে ক্যাশিয়ার জন্ম নিয়েছে। এই সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ারের জ্বালাই রাস্তা দিয়ে হাঁটা চলা দায় হয়ে যায় অনেক সময়। আপনারা এই প্রতিষ্ঠানগুলোর দিকে নজর রাখবেন, প্রতিষ্ঠান যেন ভিন্ন খাতে না কেউ নিয়ে যেতে পারে, এইদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। মনে রাখবেন, আপনারা প্রত্যেকেই এই প্রতিষ্ঠানগুলোর জিম্মেদার। যেই এলাকায় বসবাস করেন, 64টা জেলায় যেই এলাকায় বসবাস করেন, ওই এলাকার মাদ্রাসা ভালোভাবে চলছে কিনা এটা দেখার দায়িত্ব আপনার। ওটা দেখার পরেও যদি আপনি চুপ করে থাকেন, ওই প্রতিষ্ঠান ভালোভাবে চালাতে না পারেন, এই দায়ভার আপনাকে নিতে হবে। কিয়ামতের দিন এর জবাব আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা সেক্টরে আমাদের যথাযথ কাজ করার তৌফিক দান করুক, আমিন। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান কোনো, সেই প্রশ্নগুলোও করতে পারেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো রকমের শিক্ষা সেক্টর নিয়ে বা শিক্ষা সাইড নিয়ে কোনো কোয়ারি থাকে, আমার মাদ্রাসা নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, সালমা রহমান ইসলামিক একাডেমি কিভাবে চলছে বা কি অবস্থা, এটা নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি এই লাইভেই পরবর্তীতে কেউ প্রশ্ন করেন, আমি দরকার হলে সেই প্রশ্ন নিয়ে, যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, তাহলে সেই প্রশ্ন নিয়ে আমরা ভিডিওতে হয়তোবা সেপারেট একটা ভিডিও করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সর্বোপরি সালমা রহমান ইসলামিক একাডেমির সাথে থাকবেন, আপনারা দোয়া করবেন সালমা রহমান ইসলামিক একাডেমির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সালমা রহমান ইসলামিক একাডেমিকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। রব্বিক ফিরলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।